is proper or not, because afternoon, then good afternoon. Anyway, after one, I should say good noon to all of you on the dais and of the dais. আজকে এখানে যখন আমি আসছিলাম, যেভাবে স্টুডেন্টরা রাস্তার দুধারে ওয়েলকাম করছিল, মানে এত আপ্লুত হয়েছে আমি যে এটাকেই বলে যে কীভাবে ওয়েলকাম করতে হয়। এবং এখানে যখন ঢুকছিলাম মাইকেও কিন্তু আওয়াজ হচ্ছিল স্বাগতম স্বাগতম। এটা আধ্যাত্মিক যে বিষয়, আর আধ্যাত্মিক ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। আমরা অনেক সময় বুঝিও না, না বুঝেও মনে করি আরে ঠিক আছে হবে, কোথার থেকে দেখি না যাকে, বুঝি না যাকে, কোথার থেকে আমাদেরকে আশীর্বাদ করছে, যে কারণে আমরা সবাই জানি যেটা স্বামী বিবেকানন্দজির মানে এটা হি ওয়াজ ইন ফিক্স, একদম রেস্টলেস। তো যখন স্কটিশ চার্চ কলেজে খুব সম্ভব উনি পড়াশোনা করছিলেন, একজন ইংরেজ সাহেব মানে জাস্ট হি আস্কড হিম ওয়েদার গড ইজ দেয়ার অর নট। তো বলছে ইউ ক্যান ডু ওয়ান থিং, ইউ নো অল স্বামীজি এভরিবডি নোজ। ওই একজন আছেন গিয়ে রামকৃষ্ণ মিশনে উনি আছেন, আরে রামকৃষ্ণ ঠাকুর আমাদের, তো ওনার কাছে যান সেই দক্ষিণেশ্বরে। তো যাই হোক, ও তো পাগল পাগল গেল সেখানে, যাওয়ার পরে কিরে নরেন কোথায় ছিলি তুই এতদিন, হ্যাঁ তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। তো রামকৃষ্ণ ঠাকুরকে দেখে ওই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এই রময় কীরকম খুচা খুচা দাড়ি, নট ইমপ্রেসিভ। তো হি ওয়াজ নট হ্যাপি, কিন্তু চলে আসলো বাড়িতে, আমরা সবাই জানি। আসার পরে ওনার মনের মধ্যে বাধ্য হয়ে আবার গেল। তখন যাওয়ার পরে উনি বলছেন রামকৃষ্ণজি যে কি বিশ্বাস হচ্ছে না ভগবান আছে যে, তাই তো বিশ্বাস হচ্ছে না? না আমার বিশ্বাস হয় না। আয় তো অনেক জায়গায় লেখা আছে যে ওনার যে পাটা ওনার বুকের মধ্যে রেখেছেন, আবার অনেক জায়গায় লেখা আছেন যে ওনার হাতটা ওর বুকের মধ্যে রেখেছেন। সারা ব্রহ্মাণ্ড উনি তখন দেখলেন। এই তো আমরা যা ঘটনা জানি। তা আমরা তো আর এগুলো আমাদের পক্ষে সাধারণ মানুষ এগুলো আমাদের কোনোদিন হবে কি হবে না, আর দেখতে পাবো কি না অসম্ভব। কিন্তু এতটুকু বলতে পারি, আজকের যখন এই ধরনের একটা আধ্যাত্মিক বিষয়, আমরা যাকে সাধারণত জন্মের পর এগুলো বিশ্বাস বুঝি না, কারণ আমরা এখন মডার্ন যুগের লোক। আর মডার্ন হতে গেলে অনেক সময় মনে হয় যে ওয়েস্টার্ন কালচার যদি যতক্ষণ ধরে আমি অ্যাডপ্ট না করবো ততক্ষণ ধরে মডার্ন হবো না। কাজেই ওয়েস্টার্ন কালচারে তো সে আধ্যাত্মিক স্পিরিচুয়াল বিষয় নেই। তো আজকের যে ভ্রাম্যমান ডেন্টাল ইউনিটের যে উদ্বোধন, আয়োজক রোটারি ক্লাব অফ আগরতলা সিটি অ্যান্ড রামকৃষ্ণ মিশন বিবেকনগর, এবং তার যে আজকে এখানের আয়োজন, সেই আয়োজনে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের হেলথ সেক্রেটারি এবং অন্যান্য দপ্তরের উনি সেক্রেটারিও আইএস শ্রী কিরণ গীতে মহোদয়। আমি আসার একটু আগে আমাদের একটা ভার্চুয়াল হচ্ছিল, সেই ভার্চুয়াল সেরে আমাদের ইউনিয়ন ডোনার মিনিস্টারের সাথে আর কাজ করলে আরেক সমস্যা, মানে আজকেও আমি বলছিলাম যে এত কাজ কেন করব। সমস্ত আমাকে দেওয়া হয়েছে যে হাই লেভেল টাস্ক ফোর্সের যে ট্যুরিজম নিয়ে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী, তার কিভাবে ট্যুরিজম ডেভেলপ করা যায় সেটা তো ভালো, খুব সুন্দরভাবে আমরা করলাম। কয়েকবার মিটিং হলো, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীজির এবং আমাদের অমিত শাহজি, যিনি আমাদের প্ল্যানারি সেশনের যে আমাদের সেখানে উনি বলেছিলেন উনার নেতৃত্বে আসলে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এটা শেষ হয়ে গেছে আমাদের দেওয়া, কারণ প্ল্যানারি সেশন আবার আসছে, সেখানে এগুলো আমার প্রেজেন্ট করতে হবে। তো সিন্ধিয়াজি বললেন যে आपको तो और एक दायित्व लेना है। क्या है, आसाम का मुख्यमंत्री जी जो लिए थे इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट,
जो नॉर्थ ईस्ट का है, वेरी इंपॉर्टेंट टॉपिक्स। तो बोले वहाँ इलेक्शन है, इनके लिए समस्या होगा, आपको लेना पड़ेगा। বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আজকে ওই মিটিং হচ্ছিল এবং আমাদের যে প্রেজেন্টেশনের যে স্টাইল এতই অ্যাপ্রিসিয়েট, আগে তো সেলুট দিয়েছে আগের বার, এবং এই যে আমরা যেভাবে এটা করেছি সেটা কিন্তু অন্যান্য যেসব অনেক বিষয়ের ডেভেলপমেন্ট আছে, ফুড থেকে আরম্ভ করে আমাদের যে ফিশিং ইত্যাদি, তো বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে নর্থ ইস্টের আমি কিন্তু তখন মেম্বার হয়ে যাই। যখনই যে এখানে মানে চেয়ারম্যান হয় অন্য স্টেটের, একটা দিনও নট এ সিঙ্গেল ডে আমি এই মিটিংগুলোর মধ্যে আমি অ্যাবসেন্ট ছিলাম। কিন্তু আমি দেখেছি নর্থ ইস্টের যখন এইসব হয় অনেকে থাকে অনেকে থাকে না, মানে সিএম পর্যায়ে। আদত সে মজবুর, ছোটোবেলার থেকেই সবসময় যে কাজটা করতাম খুব সিরিয়াসলি করি। তো আমার সাথে আমার অফিসারও যেতে হয়, করতে হয়, ওনারাও বুঝতে পেরেছেন যে উপায় নেই, যেতেই হবে। আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন, কি বলবো ওনাকে, মহারাজ জি আমাদের সেক্রেটারি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিবেকনগরের, স্বামী শুভকারানন্দজি মহারাজ। একজনের চেহারা দেখলে অনেক সময় কানেকশন আসে কিন্তু, তো মহারাজজিকে দেখে খুব কানেক্ট, আমার মনে হলো যে কানেক্ট হয়, হাসি খুশি সবসময় দেখলাম, একদম ভাইব্রেন্ট মহারাজ বলতে যা বোঝায়। আমি অন্তত ওকে সাধারণত কি হয় মহারাজজিদের খুব থাকে, মানে খুব গুরু গম্ভীর একটা ভাব থাকে। কিন্তু আমি যখন লখনৌতে আমি পোস্ট গ্রাজুয়েশন করছিলাম, আমি রামকৃষ্ণ মিশনে মাঝে মাঝে যেতাম ওখানে, আমিও অনেকটা খুঁজতাম আর কি, যে কোথায় মানে ভগবান দেখার জন্য না, একটু মনে হয় কোথাও গেলাম শান্তি পাওয়া যায় কি না, অনেকটা মেডিটেশনের মতো এরকম। তো সেই জায়গায় যখন গেলাম সেখানে যখন মহারাজ ছিলেন, ঠিক আছে মহারাজজি নমস্তে নমস্কার সবসময় প্রণাম, কিন্তু তারপরও মহারাজদের কিন্তু সাংঘাতিক ভয় পায় কিন্তু স্টুডেন্টরা। আপনি কিন্তু আমার মনে হয় উনার মতো মহারাজ এখানে সবসময় থাকুক, আমরা স্টুডেন্টরা কিন্তু ফিল গুড যে বিষয়টা সেটা আসবে। আমি উইথ ডিউ রেসপেক্ট টু আদার মহারাজ, এক একজনের এক এক রকম পার্সোনালিটি থাকে, আমারও সেই রকম পার্সোনালিটি। অনেকে আমাকে ভয় পায় আমার চেহারা দেখে, আর চেহারাটা কিন্তু এরকম ছিল না। আমি যখন একদম স্টুডেন্ট লাইফ, ইয়াং লাইফ, আমি আগরতলা শহরে, আমার পরিচয়টা এরকম হতো, আরে ওই যে একটু রোগা মতো পাতলা মতো, খুব হাসে যে, এই মানে জীবন সংগ্রামে বিভিন্নভাবে করতে করতে এত মুখের চেহারাই পাল্টে গেছে, মানে ফেসিয়াল এক্সপ্রেশনে পাল্টে গেছে, কারণ এত ঘাত প্রতিঘাত, এটাও কিন্তু একটা এফেক্ট। মানে দেখুন, যে পড়াশোনা করে সারাক্ষণ ধরে খুব মানে বুকওয়ার্ম, ও দেখবেন ঘরের থেকে রুম থেকে বেরোলো তো ওর চেহারার মধ্যে দেখবেন কীরকম যেন একটা উন্মাদনা, হাসেও না কাঁদেও না স্মাইলও করে না, কিন্তু সব ভিতরে নিয়েছে, এত ভরপুর সব নিয়েছে, কিন্তু তারপরেও তো চাপেও কিন্তু অনেক সময়, তো আমার চাপ রিলিজ করার একমাত্র উপায় হলো ওয়ান শুড স্মাইল অ্যান্ড লাফ ওপেনলি লাউডলি, মানে এটা হচ্ছে আমার মূল মন্ত্র। এটা আমার কাছে খুব ভালো লাগে, যখনই দেখি হাসি। আমাকে বলে এত প্রবলেম, এত সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি এত পরিশ্রম করেন তারপরেও আপনি হাসছেন, ওইটাই কিন্তু আসল যে প্রেশারটা রিলিজ করার একমাত্র বিষয় হচ্ছে বিনা পয়সায় বিনা খরচে হাসো খুব মন করে। এখানে আমি যখন আসলাম স্টেজে বসলাম, তো আমার আবার আজকাল এত বক্তব্য রাখতে হয় সব জায়গায়, তো গলাটাও একটু খুসখুস করছিল, ঠান্ডাও লেগেছে কিছুটা। আমি একটা লজেন্স বললাম নিয়ে এসো, এটা দিই, অ্যান্টি ইরিটেটিং আর কি, যেন অ্যান্টি হিস্টামিনিক টাইপ। তো স্বামীজি বলছিলেন আপনার গলায় কী হয়েছে? আমি বললাম এই অসুবিধা। বলে তো গানটা বন্ধ করে দেবো আপনার প্রোগ্রামটা। আমি বললাম গান? সেন্স অফ হিউমার, কিন্তু আমার গলা খারাপ, তো উনি গান আমাকে সাথে সাথে বললেন, আর আমিও ওনাকে রিপ্লাই করলাম যে একদম না, এই ভাঙা গলায় কিন্তু আমি খুব ভালো গান করি। এখানে আজকে রোটারি ক্লাবের ইতি কথা আমরা শুনলাম, তিনজন রিপ্রেজেন্টেটিভ রোটারি ক্লাব থেকে। তা আমরা তো দেখলাম কিছু কিছু রিপিটেশন আছে অনেকের, যাই হোক আমি ওনাদেরকে
বললাম যে একটু যদি, কারণ মুখ্যমন্ত্রী যে প্রেসিয়াস ম্যাটেরিয়ালস নাও, আমি নিজে প্রেসিয়াস না হলেও মুখ্যমন্ত্রী খুব প্রেসিয়াস, টাইম ইজ ভেরি প্রেসিয়াস। তা আমাকে বসিয়ে এত লম্বা তিনজন রোটারি সম্পর্কে আমরা সবাই জানি। এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে ডেন্টাল যে ভ্যান আছে, মোবাইল ভ্যান, সেটাকে ইনোগ্রেশন করা। ওই আর বাকি তো আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওনারা ফিলোন্থ্রপিক ওয়ার্ক করেন। যাই হোক, ওনাদের কাজ করেছেন, যাতে ওনারা কি করছেন। কিন্তু এটা যদি আমি বলেছিলি, আমি ওনাদেরকে বলেছি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার পক্ষে খুব অসুবিধা, কারণ মানুষ বসে থাকে, ফাইল বসে থাকে, সাইন করতে হয়, আবার বাইরেও যেতে হয়, প্রোগ্রাম থাকে কন্টিনিউয়াস। তো যাই হোক, এটা আমাদের খুব ত্রিপুরাতে খুব সহজ সরল মানুষ আমরা, এখানে প্রোটোকলটা আমার একেবারেই পছন্দ হয় না। কিন্তু তারপরেও অনেক সময় শেখার বিষয় আছে, যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যায়, বা অনেক জায়গার অনেক সিএম যখন যায়, বা ওর লিজেন, বা যে কারা কারা বক্তব্য রাখবে, কতক্ষণ বক্তব্য রাখবে, মাইক ঠিক আছে কিনা, রিসাউন্ড হয় কিনা, তো আমরা তো আর এগুলো দেখি না। আমরা তো মনে হয় যেখানে খুশি যা খুশি বললেই হবে, জায়গা পেলেই হলো। এখানে এসে আমি প্রথমে দেখলাম যে একটা উপরে যে ইয়েটা আছে, সেখানের একটা ইয়ে ছুটে গেছে। তা উনি মহারাজজি বলছিলেন যে আপনারা যদি এটা ঠিক করে দেন, তো এখানে সেক্রেটারি মহোদয় আছেন আমার পিডাব্লিউডির, কোনো সমস্যা তো হওয়ার কথা না। তো এই রিসাউন্ড যাতে না হয়, আর এগুলো যাতে মেরামত করা হয়, আমি আপনাকে বলবো যে একটু দেখবেন এখানে। আর উনি নিজেও যখন এখানে এসছেন, ডক্টর সঞ্জয় কুণ্ডু এখানে আছেন, এদেরকে তো একদম ছোট ছোট দেখি আমি, কিন্তু এরা সঞ্জয় কুণ্ডু এবং এই যে এখানে আমাদের যাকে আমরা এখানে ইয়ে করলাম সম্বোধন, সজলনাথ। আবার সজল বললে মুশকিল হয়ে যাবে, কারণ বিধানসভা, কালকে আমি এক জায়গায় বলছিলাম, কারণ বিধানসভার মধ্যে আমার পক্ষে অসুবিধা কি, সব মানুষকে আমি চিনি, কারণ বয়স এত লম্বা, এই লম্বায় কারোর না কারোর সাথে আমার বন্ধুত্ব হয়েছে বা ঝগড়া হয়েছে, সব হয়েছে। তো সেখানে গিয়ে আমি কাউকে বলছি রঞ্জিত দা, এমুক দা, তখন বলছে আরে আপনি দা বলবেন না, এখানে বাবু বলতে হবে, আর অনারেবল আপনার বিধায়ক বলতে হবে। তো এখানে সঞ্জয় বললেও মুশকিল। তো ডক্টর সঞ্জয় এখানে আমাদের মাঝে, সঞ্জয় কুণ্ডু উপস্থিত আছেন, প্রেসিডেন্ট রোটারি ক্লাব। আর সময়ের কারণে কে যে কোন জায়গায় প্রেসিডেন্ট আর কে যে সেক্রেটারি এখন কিন্তু খবরও নেই আমার কাছে। তো এর জন্যে আমি সজলকে বললাম, তুমি আবার এখানে কেন ঢুকলে, কবে? তারে উইদাউট মাই পারমিশন, কারণ আমি বরাবরই একটু মানে আপনার প্রোঅ্যাক্টিভ, ডেন্টাল অ্যাসোসিয়েশনই হোক, আমি ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রায় 12 বছর এক নাগারে আমি সেক্রেটারি ছিলাম, অনারি সেক্রেটারি। কাজেই উইদাউট পারমিশন কী করে আসে? তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম, জব বলার পরে ও আমাকে একটা নমস্কার করলো, মানে ভুল হয়েছে বোঝা গেল আর কি। যাই হোক, এখানে আমাদের মাঝে পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, ওনাদের যে রোটারি ক্লাবের ডক্টর খুশনব পবি, ওনার কাছে খবর গেছে বেশি কিছু বলবেন না, তাড়াতাড়ি শেষ করবেন, কিন্তু অল্প বলেই উনি কিন্তু শেষ করেছেন। থ্যাঙ্কস টু ইউ। ডক্টর অচিন্ত ভট্টাচার্য, পাস্ট প্রেসিডেন্ট, ওনাকে একটা ছোটো করে একটা নোট পাঠিয়েছে, তাড়াতাড়ি শেষ করো। উনিও কিন্তু শুরু করেছিলেন খালি, সরি আমি কিন্তু টাইম দিতে পারিনি, কিন্তু উপায়ও নেই, আমার যেতে হবে। আর মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারে, এটা লম্বা হলেও কোনো যায় আসে না, মুখ্যমন্ত্রীর কোনো টাইম লাইন নেই। আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে, যাকে আমরা অনেক আগের থেকে আমার বন্ধু মতো অনেকটা, রিটায়ার্ড জাস্টিস এস.সি. দাস, প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ নগর। এখানে রামকৃষ্ণ মিশনের সাথে আমার বরাবরই, যখন আমি ত্রিপুরা মেডিকেল কলেজে ছিলাম, স্বপনবাবু আছেন এখানে, আমাদের আইএস স্বপন সাহা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনাকে আমি দেখতাম বরাবর যে এত বেশি ইনভলভ, রামকৃষ্ণ মিশন এই বলতেই যেন কি জানি বলে, এটা চাই ওইটা চাই, এটা করতে হবে, মানে কিভাবে হেল্প করার যে টেন্ডেন্সিটা, তো এটা কিন্তু সব মানুষেরই হেল্পিং অ্যাটিটিউডটা থাকা খুব দরকার। আই অ্যাপ্রিসিয়েট ইউ। যদিও সামনাসামনি কোনো দিন বলিনি, বিরক্তই প্রকাশ করেছি, কিন্তু
আমি দেখেছি আপনার মধ্যে ডাক্তার পাঠানো, এমুক পাঠানো ইত্যাদি, অনেক সময় দেখতাম এগুলো। সুযোগ যখন এসছে, তো হেল্প করতে অসুবিধা কি? হেল্পের কি আছে? আপনি তো রিটার্ন চান না, আমরাও চাই না কেউ আমাকে রিটার্ন হোক। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের প্রফেসর ডক্টর শালু রায়, এবং আমার দেখে ভালো লাগছে এখানে যে উনি এখানে আজকে যে এই ডেন্টাল, কারণ ডেন্টাল মানে ডেন্টিস্ট্রির সাথে যোগাযোগ, তো একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে এখানে। গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ত্রিপুরাতে হবে কেউ কোনো দিন জীবনেও ভাবেনি। 9 মাস, 7 থেকে 8 মাসের মধ্যে আমি ডেন্টাল কলেজ, মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন, অনেক বাধা বিপত্তি অনেক কিছু হয়েছিল, কিন্তু আলটিমেটলি ওই যে ইরাদা, এখানে আমাদের শোভনবাবু আছেন, আমি একদম তৎকালীন সময়ে যে হেলথ মিনিস্টার ছিলেন সেখানে বিমল সিনহা মহোদয়, উনি অ্যাসেসিনেটেড হয়েছিলেন, ওনার সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, আমার পেশেন্ট হিসাবেও আর অন্য কিছু। উনি একদিন আমাকে বললেন যে এরকম ডেন্টাল কলেজ শুরু করতে হবে, তার অনেক ইতিহাস, বাদ গেল, হলো না, অনেক বাধা। শেষ পর্যন্ত আমি যখন মেডিকেল কলেজে ছিলাম তখন আমি ওনাদের বললাম, আর মানে আমার অবস্থানের উপর ভিত্তি করে, আগে বললে তো শুনতো না, মানে আমি ওই আমার পার্টির প্রেসিডেন্ট যখন হই, আবার সেখানেও কাজকর্ম করছিলাম, ওনাকে বললাম একটা ডেন্টাল কলেজ করতে হবে। বলে এই পয়সা কোথায় পাবো, কী পাবো? আমি বললাম আপনারা যে পয়সা প্রথমে বোধহয় 7 লাখ টাকা পাঠান, আমি যদি পাঠান তারপর আমি বলছি। তো ওনারা পাঠিয়েছেন, আর আমার প্রেশারটা বড় অদ্ভুত টাইপের, মানে এই প্রেশারে ওনারা অনেক সময় বাধ্য হয়েই পাঠালো, পরে বোধহয় আরও 2 লাখ টাকা এরকম, আমি কান্ট্রি মেম্বার, তো 9 লাখ টাকা পাঠিয়েছে ওই মানে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে ইন্সপেকশনের জন্য আসবে এটা। আমি ওনাদেরকে বললাম আপনারা তো অলরেডি ঠিক আছে, এটা তো মেডিকেল কলেজ সোসাইটি, তো আপনারা একটা অ্যাডভার্টাইজমেন্ট করুন। অ্যাডভার্টাইজমেন্টে এমনও হতে পারে অনেক লোক আসবে, আপনার তাদের সাথে মুভ করে ডেন্টাল কলেজটা স্টার্ট করুন। এবং ওনারা অ্যাডভার্টাইজমেন্ট করেছে 3টা, মোস্ট প্রবলি ক্যান রিমেম্বার, এসেছিল কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন। আমি বললাম ওটা যদি আপনি মুভ করেন, আর এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা কোনো অবস্থায় আপনি ইন্টারফেয়ার করবে না। আর ভগবানের অশেষ কৃপায় আমি আরেকটু আমার মানে কি বলে আমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমার হয়েছে, তো সেখান থেকে আমার চলে যেতে হলো রাজ্যসভার পরে আবার হঠাৎ করে আমি 10 মিনিট আগেও জানি না মুখ্যমন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হয়ে গেলাম। তো যেহেতু মুখ্যমন্ত্রী হলাম, তো সুযোগের সদ্ব্যবহার দরকার, এবং মানসিকভাবে যে চিন্তা ভাবনা, এটাকেই এইভাবেই ওই যে 9 মাসে আমি বললাম যে ডেন্টাল কলেজ, সেটা স্টার্ট করতে পেরেছি। অনেকবার চেষ্টা করেছি, অ্যাসোসিয়েশনও খুব দৌড়াদৌড়ি করতাম। তো এখানে আজকে আমাদের প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, প্রিন্সিপাল এজিএমসির, উনিও এখানে আছেন, এবং রোটারি ক্লাব এবং আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যারা অন্যান্য ফ্যাকাল্টি থেকে শুরু করে প্রতিনিধিগণ, এবং বিশেষ করে এখানে আমি দেখেছি আসার সময় ওনারাও অনেকে দাঁড়িয়েছিলেন, যারা টিচার্স আছেন, শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত ছিলেন, এখানেও আছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, এবং এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরাও আছেন, অনেক নামকরা ডাক্তারবাবুরা এখানে আছেন, স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকগণ, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে ডেন্টাল, এই যে ভ্রাম্যমান ডেন্টাল ভ্যান, এটার উদ্দেশ্যটা কি? এমনিতে তো আছেই, যে কোনো জায়গায় মানুষ আসতে পারে। মেইন যে উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, যে লাস্ট মাইল অবধি আমাদের বেনিফিশিয়ারি দিতে হবে, লাস্ট মাইল, যাকে সব মানুষ নেগলেক্ট করে। তো এই যে ভ্রাম্যমান যদি এই ডেন্টাল ইউনিটটা হয়, দুটো চেয়ার আছে, প্রায় 60 লক্ষ টাকার উপরে বলা হয়েছে, তো এতে করে প্রায় 10 জনের মতো ডেন্টাল সার্জন বা আদার্স স্টাফ, মানে অ্যালাইড স্টাফ এটার মধ্যে বসতে পারবে। সাধারণত কি হয়, আমরা যখন ডেন্টালের ক্যাম্পে যেতাম, আমরা নিজে একটা গাড়ির ব্যবস্থা করতাম, তাহলে দেখা গেল 3 জন একটা গাড়ি, আবার আরেকটা গাড়ি, কেউ আসলো না, খাপছাড়া। কিন্তু এটা ইন ওয়ান ইউনিট, উইথ ইনফ্রাস্ট্রাকচার, উইথ ম্যান পাওয়ার, ইউ ক্যান রিচ টু দ্য টার্গেটেড এরিয়া। এবং এই যে দূর দূরান্তে যাওয়া, যারা ইচ্ছে থাকলো, এই যে মুখগহ্বরের যে সমস্যা, ডেন্টালের যে প্রবলেম, সেটা কিন্তু
মানে সাধারণত আসতে পারে না, বুঝতে পারে না কোথায় যাব। আমি মনে করি যে এটা একটা বিরাট মানে একটা বিষয় হয়েছে, এবং রামকৃষ্ণ মিশনের আন্ডারে এটা দেওয়া মানে এটাকে মেনটেনেন্স একমাত্র ওনারাই করতে পারবেন, আমি দ্যাট আই নো। এবং আমি তাই যেটা স্বামীজি বলছিলেন যে ওই আমাদের ভাষায় কি করবা কেমনে করবা, তো এই যে বিষয়টা এইভাবেই কিন্তু আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন হয়েছে। আরও আগেই এটা হওয়ার কথা ছিল, সময়ের আমার অনেক প্রোগ্রাম ছিল যে কারণে আসতে পারিনি, এবং আজকে এটা শুরুয়াত হয়েছে। এখানে আমাদের যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সফরমেশন, যেটাকে শর্ট ফর্মে TIFT বলে, তো সেখানে আমাদের এই যে স্কুল আপনাদের বিবেকনগরে যে স্কুল, সেখানে একটা আমরা রিকোয়েস্ট এসেছিল, আমরাও করেছি যে এখানে যদি একটা ফরেন ল্যাঙ্গুয়েজের যদি কোর্স এখানে চালু করা যায়। ইংলিশ তো আছেই, কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে জাপানিজ, চাইনিজ, স্পেনিশ, ফ্রেঞ্চ, এরকম সো অন। তো এইগুলো এখানে চালু করার জন্য আমাকে স্বামীজি বারবার ফোন করছেন, আপনার ইয়েকে একটু যদি চিঠি লেখেন বলেন যদি। তো পার্সোনালি উনি আমাকে রিকোয়েস্ট করার পরে আমিও পার্সোনালি জেনারেল সেক্রেটারি যিনি মহারাজ স্বামী শুভ্রানন্দ মহারাজজি, ওনাকে আমি ফোন করলাম, পাশাপাশি চিঠিও দিলাম। এবং আই এম হ্যাপি অ্যান্ড উই আর হ্যাপি দ্যাট দ্য গভর্নিং বডি অফ রামকৃষ্ণ মিশন হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রজেক্ট ইন প্রিন্সিপল। নাও in principle, that means it should be implemented. So I heard that he will be coming very soon. I think in any month of 2026. So it would be implemented and materialized, if I am not wrong. তো এর জন্য স্বামীজিকে আবার ধন্যবাদ দেব যে এই ধরনের একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। আমি ওনাকে বলছিলাম আপনারা এখানে আজকে এই যে বেদিক চান্টিং করছিল, তো সংস্কৃতে করে, ইফ আমার খুব আফসোস হয় যে আমি বুঝিও না আর কবে যে শিখবো। ক্লাস 8-এ আমাদের পড়তে হতো সংস্কৃত, বুঝতাম না, মুখস্থ করে কমন পড়ে গেল, এবং 62 পেয়েছিলাম, আমার এখনও মনে আছে 62%, অর্থাৎ 62 100-এর মধ্যে 62 পেয়েছি, 62%। সেটাই আমি ওনাকে বলছিলাম যে সবারই যে জিনিস মিস করে আসে, জীবন এমন একটা বিষয়, আলটিমেটলি এই মিসিং জিনিস কিন্তু জানতে হয়। আমাদের জীবনও যদি আরও ছোটোবেলা আমরা চিন্তা করি, দ্যাট ওয়াজ নট ইন অর্ডার, লাইফ ওয়াজ নট ইন অর্ডার, আর এভরিবডি শুড বি ইন অর্ডার। আজকের তারিখে মনে হচ্ছে যে সবাই, আমি যেহেতু অর্ডারে চলে এসেছি, ওয়াই নট অল দ্য পিপুলস অফ দ্য স্টেট অর দ্য কান্ট্রি। তো অর্ডারে থাকতে গেলে এই যে স্পিরিচুয়াল বিষয়গুলো যখন আসে, আজকে বোঝা যায় যে কোনো বিষয় আমরা যখন কথা বলি, ভগবানের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব না। আমি রোটারি ক্লাবকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের উদ্যোগ ওনারা করেছেন। এখান থেকে যখন যাবে, আমরা জানি যে অনেকে কিন্তু ওই আমরা ডেন্টাল সার্জনদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে গেছে এখন। আমার কাছে যা খবর আছে, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র আমি ডেন্টাল সার্জন যে মুখ্যমন্ত্রী হয়েছে। এখন মুশকিল হয়েছে, মুখ্যমন্ত্রী হলে তোমার দুঃখে আমি সুখী, তোমার সুখে আমি দুঃখী। তো বিরোধীরা সবসময় কি করে মুখ্যমন্ত্রীর ঘুম থেকে উঠে চিন্তা করে তার ফল্ট ফাইন্ডিং, তারা কিন্তু দে আর ভেরি বিজি, আর ফোনের মাধ্যমে রাজনীতি করে। তো মুখ্যমন্ত্রীকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, দাঁতের ডাক্তার ওটা শিখে বুনি। তো আমার কষ্ট হয়, আমার যে ফাইলামের আমি, এরা কিন্তু আমাকে করছে না, ওদেরকে করছে কিন্তু অ্যাজ এ হোল। কিন্তু ডেন্টাল সার্জারি কি, আমি যখন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে পিজি করছি, তা আমি বললাম আর কি, ওই যে নচিকেতা আছে না গায়ক, ডাক্তারদের কিভাবে গান করেছে, অমানুষ নাকি ডাক্তারবাবুরা। আর কিছুদিন আগে দেখলাম নচিকেতা ডাক্তারদের শরণাপন্ন হলেন। তা আমার এক বন্ধু বলছিলেন যে নচিকেতার বোঝা উচিত যে ডাক্তারবাবুরা অমানুষ হলেও মানুষের কাজটা করে ওনাকে ভালো করেছেন। তো আমাদের জীবনে এরকম, আমি ডাক্তারদের সম্পর্কে একটাই বলবো যে এই
যে জন্ম হলেও ডাক্তারের সার্টিফিকেট লাগবে, আবার মৃত্যু হলেও ডাক্তারের সার্টিফিকেট লাগবে, শ্মশানও নিয়ে যেতে পারবেন না। তো এই ডাক্তারদার যারা সফট টার্গেট, এই যে তাকে বাঁচিয়ে তাকে মৃত্যু অবধি নিয়ে যাওয়া, এর জন্য বলে এটা নোবেল প্রফেশন। এটাকে নোবেল প্রফেশন এমনিতে অন্যান্য প্রফেশনের থেকে কিন্তু আলাদা। আর সাধারণ মানুষদের নাম ধরে ডাকে, কিন্তু ডাক্তারদের বিষয়ে ডক্টর ডিআর লাগায়, আর কারোর সামনে কিন্তু এখন ইয়ারও লাগায় ইঞ্জিনিয়ারদের, কিন্তু এতটা কমন না, এতটা মানে ফ্যামিলিয়ার না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারদেরও কিন্তু অনেক কর্তব্য যে আমি পেশেন্টের সাথে সুন্দরভাবে কথা বলবো। আমার একটা সবসময় একটা ওই আমি যে বললাম অর্ধেক রোগ অনেকে বলে, এটা আমার কথা না, সবাই বলে যে ডাক্তার যদি সুন্দরভাবে কথা বলে, ভালোভাবে অ্যাপ্রোচ করে, খিটখিটে মেজাজ হলে কিন্তু সমস্যা। ওই মাঝে মাঝে খবর আসে না যে ডাক্তারকে পিটিয়েছে। তো এইসব কারণে বা অনেক সময় আমি দেখেছি আমার অভিজ্ঞতার জন্য, আজকে আমার খুব ভালো লাগছে যে আমার আজকে রামকৃষ্ণ মিশনের এখানে যে বিবেকনগরের যে এখানে আমার সুযোগ দেওয়াতে, তো মাঝে মাঝে শেয়ার করি এই কারণে যে ডাক্তারদের যখন এইভাবে টার্গেট করে তখন মানে সত্যিই খুব দুঃখ হয় যে কেন ডাক্তারদের এইভাবে তারা মানে। তো অনেক সময় পার্টি কিন্তু আসে, পেশেন্ট পার্টি, ইমার্জেন্সি ছাড়াও উইদাউট ইমার্জেন্সি অনেক সময় আসে, কারণ যে রুগী তার যদ্দূর না সমস্যা, পার্টি কিন্তু আরও বেশি সমস্যা। তো অনেক সময় সাব ডিভিশনাল লেভেলে যখন যায় গিয়ে পার্টি, ওরা খুব প্রেশার দেয়, তো দেখা যায় রেফার করে দেয়। তো আমি বলছি যে রেফার কেন করবে তোমরা? তো অনেক সময় দেখলাম যে আমি বলি যে ডক্টরস আর নট অ্যাক্টর, কিন্তু বেশিরভাগ জায়গায় এইসব পার্টির প্রেশারে তাড়াতাড়ি রেফার করে দেয়। তো এতে করে তার যে এক্সপার্টাইজ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং তার মধ্যে যে কনফিডেন্স, কাজের মাধ্যমেই তো কনফিডেন্সটা ডেভেলপ করবে, তারও কিন্তু এক্সপার্টাইজ। আমি ডাক্তারদের সম্মেলনে বা ওদেরকে আমি বলি ডোন্ট রেফার কেন করবে? ইভেন যখন ডিস্ট্রিক্ট হসপিটালেও একটা যে বাবার দরকার নেই, আমি বাস আর ওই অ্যাক্টিং করবে, এই অ্যাম্বুলেন্স নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, হি ইজ এ গুড ডক্টর, মানে এই যে করলো, কিন্তু সে আসল কাজটা কিন্তু করলো না, কারণ যদি কোনো কমপ্লিকেশন দাঁড়ায় তাহলে তো উপায়ই নেই। তো সমস্যা কমপ্লিকেশন। আমি কালকে এখানে অ্যাডভোকেট ফাইলামের একজন আছেন এখানে, আমাদের জাস্টিস এস.সি. দাস মহোদয়, ওনাদের একটা প্রোগ্রাম ছিল কালকে, সেখানে আমি ওইটাই বলছিলাম যে অনেকগুলো অ্যাডভোকেট আছে, আমি নিজে গেছি, আমি তো সারা জীবন ফাইট করতে হয়েছে, বারবার হাইকোর্ট আমার দরজা নক করতে হয়েছে। তো একজনের খুব যখন যায় কোনো অ্যাডভোকেটের কাছে, তো বলে আর এই অ্যাডভোকেট এর থেকে বালা এর কাছে যা। তো এই করতে করতে একজনের কাছে আমি গেলাম, যাওয়ার পরে এবং এই যে 100টা দেখা গেল খুব নাম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি সব কেস জিতেন? তো এটা স্মাইল করলো, কিন্তু আপনার তো পত্রিকার মধ্যে প্রায়ই দেখি আপনি মানে আপনি যে এই কেস জিতেছেন, আপনার সাথে কারা কারা ছিল সেই নাম। পরে আমি আবিষ্কার করলাম বিষয়টা এইরকম না, মানে 100টার মধ্যে একটা যে জিতে সেটার খুব অ্যাডভার্টাইজমেন্ট করে, 99 যে হারলো সেটা বলে না। আমি ওদের বলেছি খুব ফ্র্যাঙ্কলি, কিন্তু উল্টোটা দেখুন ডাক্তারদের বিষয়ে কি 99% পেশেন্ট তারা কিন্তু ভালো হয়ে গেল, কিন্তু একটা পেশেন্ট যদি কিছু হয় তাহলেই অসুবিধা। তো এই যে এগুলো কিন্তু সমাজ দর্শন আমি বলবো, এগুলো আমাদের উপলব্ধি করা উচিত। এবং সেন্স অফ হিউমার ছাড়া আমার মনে হয় সেন্স অফ হিউমার, কালকেও একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম একটা ডিবেটে, তো সবাই খুব হাসছিল সব জায়গায়। তো আমি বললাম বলে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে আজকে সব পুরো অডিয়েন্স ওনার হাতে নিয়ে নিল, আমাকে অনেকে বললেন ফোন করে, এটা একটা অদ্ভুত ব্যাপার, এত সেন্স অফ হিউমার মুখ্যমন্ত্রীর। কারণ বলছে যে ফিয়ার্স ভাষণ দেখতে শুনেছি আপনাদের এখান থেকে গিয়ে, কিন্তু আমি আবার আজকে কালকে ধরুন এক জায়গায় যাবো, একদম ফিয়ার্স ভাষণ দেব, কিন্তু কিছু জায়গার মধ্যে এই যে সেন্স অফ হিউমার, ওই যে বললাম যে হাসতে হবে, আমার রুটটা আমার জানতে হবে, ফ্রম হোয়ার আই বিলং, সেই জায়গায় আলটিমেটলি আপনার ঘুরে আসতে হবে। তো এই জায়গায় আজকে একটু খুব ভালো লাগছিল, আমি ভুলে যাই মাঝে মাঝে, যখন কিরণ গীতের জিগে উনি কথা বলছিলেন, সম্বর্ধনা দিচ্ছিলেন, মারাঠিতে কথা বলছেন, আমি কি আপনি কী কী শিখবেন? আর স্বামীজি
মারাঠিতে কথা বলছেন। তো এই যে প্রতিটা আমিও কেন মারাঠি শিখবো না? তা আমারও তো নিভার সেনবি, আমারও কষ্ট হয়। এখন যখন শেখার কথা ছিল তখন শিখিনি, এখন বসে বসে আফসোস করছি সময় কোথায় শেখার। যেখানে এই যে চান্টিং করছিল এখানে বেদিক চান্টিং, তা আমি বললাম যে সংস্কৃত তো আমাকে শেখান, আমার খুব ভালো লাগে শুনতে। তো উনি বললেন তাহলে আপনি ইউটিউবে যান। আমি বললাম চেষ্টা করেছি, ইউটিউবে সেই কানেকশনটা হয় না ফিজিক্যাল। বলে দারুণ, আপনাকে আমি অনলাইনে একটা ক্লাস করবো। আমি তাহলে খবর নিন, আমি কখন আমি আপনার সাথে কথা বলবো, কখন আমি ফ্রি। আমার ফ্রি মতলব কি, হঠাৎ করে 2 মিনিট পরে আগে বলতে পারবো যে আমি ফ্রি, তাহলে আপনি তো রেডি থাকতে হবে। তো দিজ আর দ্য প্রবলেমস অলওয়েজ আর দেয়ার, এর জন্য আমার সমস্যা নেই। তো অনেকে আবার বলছেন, আজকে স্বামীজি বলছিলেন আপনাকে অনেকে, উনি না অনেকেই বলেন যে ডাক্তার নন পলিটিক্যাল, এ কি পারবো দেশ চালাইতে? তো আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি যে পলিটিশিয়ান কিভাবে হওয়া যায়। পলিটিশিয়ানের অর্থটা কি আমি বুঝতে পারলাম না। আমি আজকের তারিখও প্রপার ঠিক কি গালি দিলেই পলিটিশিয়ান হবে? মানে বিরোধীদের সম্পর্কে চিৎকার, তাহলে কাজটা না করে খালি গালি গালাজ ইত্যাদি, মারপিট, খুন সন্ত্রাস এগুলোই করলে খালি, তো এই গুণগুলো তো আমার নেই, তাহলে আমি নন পলিটিক্যাল। এখন সমস্যা হচ্ছে আমি কিন্তু এখন পলিটিক্যাল হয়ে গেছি। তো পলিটিক্যাল হওয়াতে তখন আবার এদের সমস্যা হচ্ছে, তো আমাকে পলিটিক্যালি অ্যাটাক করছে। কিন্তু এখন আমি ভাবলাম যে কোন দিকে যাব, এই দিকেও তো না এই দিকে। তো আমরা বাইসাইকেলের কথা যদি এখন চিন্তা করি, যে বাইসাইকেলে যেমন একটা বাইসাইকেল চালাতে গেলে ব্যালেন্স ছাড়া যদি ডান দিকে যায় তাহলে ডানপন্থী, বা দিকে গেলে বামপন্থী। তো বেটার মিডল এ ব্যালেন্স করে সাইকেলকে নিয়ে যাওয়া, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা নিউ ত্রিপুরা। আমাদের এখানে জাতি জনজাতি বাঙালি মণিপুরি মানে আমাদের যে মাইনরিটি, তাদের সবাইকে নিয়ে আমরা এই একটা সমৃদ্ধ যে ভারত, সমৃদ্ধ ত্রিপুরা, সেই চেষ্টায় আমার চেষ্টা আছে। আমাদের পুরো ক্যাবিনেটও আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি। আরেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর যে থেকে আমরা শিখেছি, সেটা হচ্ছে এই যে এবার যে অপারেশন সিন্দুর, উনি কি বলেছেন, অপারেশন সিন্দুরের সাকসেস হওয়ার পরে অনেকে কিন্তু অনেক কান্ট্রির থেকে এই মাতব্বরি করতে এসেছিল অনেকে। তো আমাদের যে ইউনিয়ন ফরেন মিনিস্টার, অর্থাৎ বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমেই মার্গদর্শনী বলেছেন, উই ডোন্ট নিড এনি প্রিচার, উই ডোন্ট নিড এনি প্রিচার, উই নিড পার্টনার। তো এই এক একটা মানে এক কথাই, তো উনি কি বলছেন, নাও ইন্ডিয়া ইজ নট ইন্ডিয়া, ইট ইজ দ্য নিউ ইন্ডিয়া। তো সেই জায়গায় আমিও এখন থেকে বলি, নাও উই আর গোয়িং টু মেক এ নিউ ত্রিপুরা, এবং সেটা আগামী দিন আমরা করব সবাই মিলে। আর এখানে আমি একবার আপনাদের একজন স্বামীজিকে আমি জিজ্ঞেস করছিলাম, এখানে আপনারা কিন্তু এই যে অ্যাডমিশন হয়, আমাকে অনেকে বলে আপনি একটু সোর্স লাগিয়ে বলুন না আমার ছেলেটাকে ভর্তি করার জন্য এই স্কুলে। আমি বললাম অসম্ভব, প্লিজ এইসব পারবো না, আর বললে শুনবেও না। ওনারা যেরকম মানে আমার আননেসারি আরও মান সম্মান যাবে, আমি তো বলি না কোনো দিন, এখানে না শুধু বহু জায়গাতে আমি কোনো দিন বলি না। আমি কারণ এরা যেভাবে ডিসিপ্লিন লাইফ আর গুণগত মানের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যার মেরিট থাকবে মেরিটেরিয়াস স্টুডেন্টই পাবে। পরীক্ষা দিয়ে তুমি যদি যাও এবং তাই হবে। তো এই স্কুলের প্রচুর নাম, আমার নিজেরও রিলেটিভের মধ্যে অনেকে এখান থেকে পাশ করেছে এবং এখান থেকে ভালো রেজাল্টও করেছে এবং ফার্স্টও হয়েছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে। তো জানেন আপনি কিছু আংশিক। তো সেই জায়গায় আজকে এখানে যারা এই যে রিজার্ভেশন পলিসি, একটা আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে আমাদের 100 পয়েন্ট রোস্টার যে উদ্দেশ্যে এখানে এই স্কুল শুরু হয়েছে, সেটা হচ্ছে আমাদের জনজাতির যারা ছেলেমেয়েরা তাদের যে প্রপার এডুকেশন দেওয়ার, যাতে করে এই যে ওয়েস্টার্ন কালচারের যে পড়াশোনা সেটা এদের মধ্যে যেন না যায়। এবং এটার মধ্যে কিন্তু আমরা জনজাতির উন্নয়ন নিয়ে আজকে যেভাবে 2014 পর থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনি ভাবুন যে জনজাতি মহিলাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতি একজন জিষ্ণুদেব বর্মা মহোদয়, প্রাক্তন আমাদের ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন, আমারও ডেপুটি ছিলেন চিফ মিনিস্টার,
ওনাকে তেলেঙ্গানার মতো ছোট এক রাজ্য, সেখানে ওনাকে গভর্নর বানিয়েছেন। কিন্তু আমি ওই স্বামীজিকে জিজ্ঞেস করেছিলাম, কার্যক্ষেত্রে এই যে আপনারা রামকৃষ্ণজির, বিবেকানন্দের ফিলোসফি ইত্যাদি শেখান, কিন্তু সমাজে কিন্তু ওদের দেখতে পাচ্ছি না, আমি পাই না। কারণ ওরা এত ব্যাচ আপনার বেরিয়েছে, যদি সত্যি সত্যিই ওদের যে আমাদের যে ভারতীয় তত্ত্ব যে লেখাপড়া ইত্যাদি আপনারা শিখিয়েছেন, আমি কিন্তু সমাজে পাচ্ছি না, ওনাদেরকে খুঁজে পাই না। এটার রিজনটা কি? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমাকে যে কথাটা বলা হয়েছে এখানে, এই যে সমাজের জন্য যে নিজেকে তৈরি করা, সেটা কিন্তু অনেকের মধ্যে সেই ফিলিংসটাই আসেনি। কেরিয়ার তৈরি করার জন্য এখানে আসে। আমরা কেরিয়ারিস্টিক ঠিক আছে, সব ভালো, কিন্তু তোমারও কিন্তু ইন রিটার্ন তোমার সমাজের জন্য কিছু করা উচিত। তো এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ আছে। আমরা জনজাতি এলাকায় খুব কাজ করছি এখন, তাদেরকেও কোনো এক সময় হলে যারা যারা এখান থেকে জনজাতির, ইভেন এসসি সম্প্রদায়েরও প্রায় 17% এখানে ভর্তির সুযোগ আছে, এবং ওবিসিরও প্রায় 5%। ওবিসির 5% মানে কি, ওই যারা জেনারেল বা এইসব আছে ওইদের মধ্যে ঢুকিয়ে দেয়। 50%-এর উপরে আপনি রিজার্ভেশন রাখতে পারবেন না বাই লজ। তো সব মিলিয়ে এখানে এত সুন্দরভাবে আপনারা ফলো আপ করেন, আর কেউ যদি আমাকে বলে এখানে ওই আমাকে ভর্তি করানো যায় কি না, অসম্ভব ব্যাপার। লক্ষিন্দরের ছিদ্র এখানে খুঁজে পাওয়া যাবে না। তো আমি খুব খুশি যে এত ডিসিপ্লিন একটা ইনস্টিটিউট, একের পর এক। এখানে আমার কাছে যে ডাটা আছে, অনেক ডাটা এখানে আমি রেখেছি। এখানে বলা হয়েছে নিরাময়, শব্দটা শুনে এত ভালো লাগলো। নিরাময় মানে প্রতিটা ওয়ার্ডের দেখুন কত ইম্পর্টেন্স বিষয়, যে তোমাকে আমি শুশ্রূষার মাধ্যমে তোমাকে ভালো করব। এই তো ভাষা, উত্তর তো এইরকমই তো, হ্যাঁ, নিরাময়। তো এই রকম নিরাময় এখানে, এবং এই অত্র এলাকার সমস্ত যারা বাসিন্দারা আছেন তাদের উন্নয়নে যেভাবে ওনারা কাজ করছেন, মানে এটা কিন্তু অনেক বিরাট একটা কাজ। এবং এখানে আমার কাছে যা ডাটা আছে, প্রায় স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল হিসাবে এই বিদ্যালয়টি যেহেতু মানে কোয়ালিটি এডুকেশন দিচ্ছে, যেন ত্রিপুরা সরকার, আমাদের সরকার এই বিদ্যালয়টিকে স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল হিসাবে ঘোষণা করেছে। ভারত সরকারের নীতি আয়োগ বিদ্যালয়টিকে সাইবার স্মার্ট স্কুল হিসাবে স্বীকৃতি দিয়েছে। সিবিএসসির প্রধান কার্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানকে এক্সাম্পলার সিবিএসসি স্কুল হিসাবে অভিহিত করেছেন। 2023-24 সালে এই বিদ্যালয়ের যারা শিক্ষার্থীগণ আছেন তারা পরপর 2 বছর সিবিএসসি পরিচালিত যে 10ম শ্রেণী পরীক্ষায় উত্তর নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। আই কনগ্রেচুলেট ইউ স্বামীজি অ্যান্ড অল দ্য স্টুডেন্ট। সেই সাথে সিবিএসসি বিদ্যালয়টি, এই যে বিদ্যালয়, সেটা দেশের অন্যতম একটা আইডিয়াল বা একটা আদর্শ বিদ্যালয় হিসাবে প্রশংসা সেটাও পেয়েছে। আমি মানে শিক্ষার মান বজায় রাখা কিন্তু একটা চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করলে মানুষ সামনের দিকে এগোতে পারবে না। স্বামী বিবেকানন্দজি, আমি প্রায় মাঝে মাঝে ওনার যে কোটগুলো আমি দেখি, উনি বলছেন যে প্রতিটা মানুষ সারা দিনে একবার নিজের সাথে কথা বলবে, আর নিজের সাথে যদি কথা না বলো, অর্থাৎ তুমি নিজেকে যদি না চিনো, ইউ উইল মিস এ ওয়ান্ডারফুল অ্যান্ড লার্নেড পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই যে কত বড় কথা। তো আমরা তো কোথায়, আমরা বলি আমরা আমাদের সাথে কথা বলি, আমরা যদি বিড়বিড় করি বলবো সিজোফ্রেনিয়ার পেশেন্ট, এ তো এক সমস্যা। কিন্তু মুখে আওয়াজ না করেও নিজেকে চেনা অনেক প্রকার আছে। তাহলে এই যে স্টুডেন্টরা আছে তার মধ্যে যে ইয়েস, আই এম স্ট্রঙ্গার দ্যান এনিওয়ান, আই এম স্ট্রংগেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই ক্যান ডু ইট। আমি যেখানে সিড লাগাবো, যেই জায়গায় আমার বীজ আমি বপন করব, সেখানে যেখানে কোনো দিন গাছ উঠেনি, আমি যদি মনে করি সেখানে আমি গাছ লাগাবো, সেখানে গাছ উঠবে। যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে মরুভূমি আজকে মডেল স্টেট হিসাবে গুজরাটকে দেখায়, মরুভূমি, জল ছিল না, কিচ্ছু ছিল না, সেখানে ওনার যে ইচ্ছা সেইভাবে সব স্টুডেন্টদের যদি আসে, এনিথিং দে ক্যান ডু। অনেক কিছু করার আছে। এবং আমাদের দেশের জন্য যেভাবে উনি কাজ করছেন, আজকে 1 নরেন্দ্র
চিকাগোতে গিয়ে যেভাবে ধর্মের ভারতীয় তথ্য সম্পর্কে বলেছেন, যখন চিকাগোতে গিয়ে বলেছেন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, যেভাবে তালি পড়েছে এবং হিন্দু শাস্ত্র নিয়ে উনি যেভাবে আলোচনা করেছেন, মাঝে মাঝে সময় পেলে শুনি আমি, পুরনো রেকর্ড বোঝাও যায় না অনেক জিনিস, কিন্তু অনেক কিছু শেখার আছে কিন্তু। এবং আমাদের সারা পৃথিবীর মধ্যে যে সব ধর্মের প্রতি আমাদের একমাত্র ধর্ম, যে সব ধর্মের প্রতি আমাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, এবং এই যে এক পৃথিবী এবং মানে এক ফ্যামিলি, এই যে কথাগুলো আজকে G20-র মধ্যে কিন্তু সেটা চলে এসছে। আমরা সবাই এক। আমরা দেখুন আপনি, যখন আমরা আর কোভিড হয় 100টা ড্রেসে দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে একজন আরেকজনের জন্য, একজন অপরের তরে, এই বিষয়টা 100টা কান্ট্রিতে আমাদের ইন্ডিজিনাস যে অ্যান্টি ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন বের করেছে, নিজেরা তো নিয়েছেন, আবার এই 100টা দেশের মধ্যে পাঠিয়েছেন। তো এইগুলোর মধ্যে আমরা কিন্তু যখনই অবসর পাই নানা রকম চিন্তা, উল্টাপাল্টা কথাবার্তা বলি, আর যখন এইসব ডেভিয়েটেড থট প্রসেস আমাদের কিন্তু একটা মানে কি বলবো যে মানে একটা পূর্ণাঙ্গ ব্যক্তি হিসাবে যে প্রকাশ করা, সেটা কিন্তু আমাদের হয় না। এখানে 2022 অক্টোবর 2025 পর্যন্ত রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেসব সাফল্য অর্জন করছে, রাজ্য স্তরে 14টি, আঞ্চলিক স্তরে 3টি, জাতীয় স্তরে 26টি এবং আন্তর্জাতিক স্তরে সাফল্যের সংখ্যা 4টি। কি বলবো, একের পর এক। এবং এখানে আজকে যে বটা 19টা আমাদের যে আইটিআই আছে বলা হয়েছিল, তো বলে যে না এটার সাথে, কারণ ওটা আমরা মৌ করেছি আমরা ইয়ের সাথে, টাটা গ্রুপের সাথে, তো ওটা তো হবে। কিন্তু একবার ওনারা বলেছিলেন, স্বামীজি বলছিলেন যদি ওইটার সাথে আপনারা ঢুকাতে পারেন, আপনারাও শুরু করেছেন। তো আমরা বললাম, উনি বলেছেন আমাকে সেটাকে, আজকে আমি আসার সময় আমাকে বলছিলেন, তো আমরা আমাদের মানে বাজেট থেকে বা অন্যভাবে কিভাবে সেটাকে আরও ডেভেলপ করা যায়, নিশ্চয়ই আমরা সেটা দেখব। রামকৃষ্ণ মিশন যেখানে দুর্যোগপূর্ণ অবস্থা দাঁড়ায়, সেখানে অন্য কেউ না পৌঁছক, প্রথমে কিন্তু রামকৃষ্ণ মিশন পৌঁছে যায়। মানে এক্সাম্পলারি, মানে যে এখানে পুলিশ বা ত্রাণ সামগ্রী নিয়ে যারা পৌঁছতে অনেক চিন্তা হয়, দুর্গম এলাকার মধ্যে রামকৃষ্ণ মিশন চলে যায়। এই নান্দনিক যে মানে যে চিত্রটা আমরা কিন্তু সবাই সেটা দেখি এবং এটা রিয়েলি একটা প্রশংসার যোগ্য। এখানে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি, এখানে যা শুনলাম যে আমাদের ডেন্টাল সার্জারি, চক্ষু চিকিৎসা, নাক ইএনটি এবং শিশু স্ত্রী ও প্রসূতি রোগ চিকিৎসা, চর্মরোগ এবং রেডিওলজি, দেন আমাদের অস্থি চিকিৎসা, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, থাইরয়েড পরীক্ষা ইউনিট, ফিজিওথেরাপি, তো অনেক আপনারা কিন্তু ডেভেলপ করেছেন। শুধু তাই নয়, চোখের জন্য যে চশমা বিনা পয়সায় বিতরণ এবং যে ক্যাম্প সেগুলো আপনারা করছেন, গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট অ্যান্ড ভাস্কুলার হেলথ ক্যাম্প করছেন। আসলে ডাক্তারদের আপনারাই এমন একটা প্রতিষ্ঠান যে আজকে প্রায় 128 বছর ধরে এই প্রতিষ্ঠান চলছে। সেই জায়গায় এত বিশ্বাস, আমার স্ত্রী এবং ওনাদের আমার যে সহধর্মিণী, ওনার ফ্যামিলি কিন্তু রামকৃষ্ণে কিন্তু দীক্ষিত। তো যখন বিয়ের আগে ওনাকে বলছিল যে তুইও নিয়ে নে, বলে না আবার হাজব্যান্ড আবার কি নেবে না নেবে, তো একসাথে তোরা নিস। আমাকে তো রুজুই বলে নেওয়ার জন্য। আমি বললাম তো কি, না আমি নেব না, আমি একটু অন্য স্টাইলের লোক। তো শেষ পর্যন্ত এত প্রেশার, দেখলো না হবে না। বৃষ্টির মধ্যে আমি গাড়ি চালিয়ে আপনাদের এখানে বসেছিলাম, ওকে আমি বসিয়ে ও সেই যা মন্ত্র নেওয়ার সেটা নিয়েছে। আমি বাইরে প্রায় 1 ঘন্টা আমি বসেছিলাম যে ছাতা নিয়ে। এখন উনি সেটা করেন, আমি ওইটাই দেখে আমি সকালবেলায় রামকৃষ্ণ ঠাকুরকে আমি নমস্কার করি, সারদা মাকে নমস্কার করি, বিবেকানন্দ ঠাকুরকে, আমি সেটাই বলছিলাম। তো এর মধ্যেই যে বিবেকানন্দজি কি বলছেন, উনি বলছেন যে ওই ধর্ম
ওই মন্দিরে যাওয়ার থেকে ভালো যদি ফুটবল লাথি মারো। এই কথাগুলো তো আমাদের মনে পড়ে সেগুলো। আমি ওই টাইপের ব্যক্তি। এর মধ্যে আমি নিজেকে চেষ্টা করি নিজে অ্যাডপ্ট করার জন্য, অ্যাক্লামেটাইজ হওয়ার জন্য। আরও অনেক কথা বলা যায়, কিন্তু আমি যে বললাম আই এম এ প্রেসিয়াস ম্যাটেরিয়াল নাও। আমার প্রেসিয়াস টাইমের জন্য প্রেসিয়াস ম্যাটেরিয়াল পিপলস আর অল ওয়েটিং ফর মি। সো প্লিজ অ্যালাউ মি টু গো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, জয় হিন্দ।